আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভিতরে যাও তুলা। আদ্রার তীর্যক কণ্ঠ কানে পৌঁছাতেই তুলি ঠান্ডায় কেঁপে উঠল। পা বাড়িয়ে ছুটে গেল রুমে। আদ্র পেছন ফিরতেই দেখল সবাই তার দিকে তাকিয়ে ভ্রু নাচাচ্ছে। আদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফুটবলটা পায়ে ঠেলে দিলে আহানের দিকে। অন্তু চুলের পানি ঝাড়তে ঝাড়তে উচ্চস্বরে রসাত্মক কণ্ঠে বলে উঠল, চারপাশে কাল বৈশাখী ঝড়ের আনাগোনা, অথচ কারো কারো হৃদয় জ্বলছে প্রণয়ের শিখা। সকালের প্রহর কেটে দুপুরের আগমন। বৃষ্টি থেমে গিয়ে বড় বড় গাছের ফাঁক দিয়ে এক মুঠো রোদ উকি দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। তুলি ভেজা চুলগুলো আঁচড়ে গোলাপি ওড়নাটা টেনে মাথায় ঘোমটা দিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়াচ্ছে, কিন্তু হঠাৎ থেমে গেল। পিছু ফিরে আরশিতে নিজেকে দেখে নিল গভীর নয়নে। নিজেকে শূন্য শূন্য লাগছে তার। মনে তীব্রভাবে নিজেকে সাজিয়ে নেওয়ার ইচ্ছে উদয় হলো। কাজল টেনে নিল ডাগর ডাগর আখিদয়ে। হালকা গোলাপি শেডের লিপস্টিক রাঙিয়ে নিল চিকন ওষ্ঠ যুগলে। নিমেষেই তুলির শ্যামলা মুখশ্রী জুড়ে লজ্জার আভা ছেয়ে গেল। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে তার। এতক্ষণ কেমন সন্ন্যাসী সন্ন্যাসী লাগছিল নিজেকে। তুলি আনমনে হাসতে হাসতে বিড়বিড় করল, ওহে শ্যামবর্ণা, তোমাকে এখন লাগছে ডাক্তার সাহেবের বউ। বাহিরের ঝলমলে রৌদ্র রুমের মেঝেতে ছুঁয়ে যাচ্ছে। একটু আগেও বৃষ্টির তীব্র বেগে সারা প্রকৃতি বৃষ্টি বিলাসে মত্ত ছিল, আর এখন রৌদ্রময় রূপ শুষে নিতে মগ্ন। এ যেন কখনো বৃষ্টি কখনো রোদ্দুর। তুলির কাছে প্রত্যেকটা মানুষের জীবন ঠিক এমন মনে হয়, কখনো সুখ তো কখনো কান্না। আচ্ছা, আমার জীবনটা এখন কোন পরিস্থিতিতে আছে? প্রশ্নটা মনে জাগতেই তুলি মুখে উচ্চারণ করল, রৌদ্রময় রূপে। যেই জীবনে আদ্রর ভালোবাসা রৌদ্রের ন্যায় প্রখর, তবে একটুখানি পার্থক্য আছে। রৌদ্রের প্রখরতা কমে এলেও কখনো কমবে না আদ্রর ভালোবাসা। নিজের ভাবনায় এতটাই মত্ত ছিল তুলি, তার খেয়ালই ছিল না ঝুমু দুপুরের খাবারের জন্য নিচে যেতে বলেছিল। কাজের মেয়ে রিমার ডাকে হুঁশ ফিরে এলো তার। রিমা দাঁত কেলিয়ে বলে উঠল, আদ্র ভাই আমাদের লাইভ ওয়েট করতেছে। ছোট আফামনি বাহির সবাইও ওয়েটিং, তাড়াতাড়ি আইয়েন। রিমার কথা শুনে পেট ফেটে হাসি আসার উপক্রম তুলির, কিন্তু হাসা যাবে না। এতে মেয়েটার মনক্ষুণ্ণ হতে পারে। কথায় কথায় ভুলভাল ইংলিশ বলা মেয়েটার স্বভাবে পরিণত হয়েছে। বয়স 15 কি 16 হবে। আদ্র একটা স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছে রিমাকে, কিন্তু স্কুল ফাঁকি দেওয়ার জন্য ওস্তাদ মেয়েটা। আদ্র বাড়িতে না থাকায় তো আরো সুযোগ পেয়ে গিয়েছিল, কিন্তু বেচারির সেই সুযোগ শেষের পথে আদ্রর আগমনে। তুলি আলতো হেসে সায় জানিয়ে রিমার পিছু পিছু হাঁটছে। মাথাটা ভার ভার লাগছে তার, সকালে বৃষ্টিতে ভেজার পর থেকে। গাটাও হালকা গরম। হয়তো দুদিন আগে হুট করে উদাও হওয়া জ্বরটা বৃষ্টির পানির স্পর্শে ফিরে এসেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে তুলির কর্ণকুহরে ভেসে আসতে লাগলো হাসির কলরব। তুলি দিব্যি ঠাড় করতে পারলো এই হাসির কারণ অন্তু। অন্তু নিশ্চয়ই তার মজার মজার কথা দিয়ে ডাইনিং টেবিলে উপস্থিত সবাইকে হাসাতে ব্যস্ত। কিন্তু এই মানুষটা মনে মনে হাসে তো, নাকি মন পাজরে বেঁধে রেখেছে অজস্র বিষাক্ত বেদনা? এই 4 দিনে অন্তুকে বেশ খেয়াল করেছে তুলি। মানুষটা তাকে বড় ভাইয়ের মতো ভালোবাসে। তুলির মনে পড়ে গেল ইনশিতার গায়ে হলুদের রাতের সেই দৃশ্য। সেদিন কেঁদে কেটে অস্থির হয়ে যাওয়া তুলি কোনো মতে নিচে এসেছিল। বাগানের একপাশে দাঁড়িয়ে যখন সবার অগোচরে নিঃশব্দে চোখের জল ভাসিয়ে দিচ্ছিল, ঠিক তখনও কেউ একজন তার সামনে এক প্যাকেট হাওয়াই মিঠাই ধরেছিল। হাওয়াই মিঠাই দেখে তুলির অশ্রুসিক্ত চক্ষুদয় লোভাতুর হয়ে উঠেছিল পলকেই। সেই কবে হাওয়াই মিঠাই খেয়েছিল মেয়েটা, তার যতদূর মনে পড়ে ক্লাস 7-এ থাকতে খেয়েছিল, শেষবার স্কুলের ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে। হাওয়াই মিঠাইয়ের প্রতি চরম দুর্বলতা তুলির। মুখে দিলেই চুপসে যায়, তাতে পেট না ভরলেও মনটা দিব্যি ভরে যায়।
মুখের সামনে হাওয়াই মিঠা ধরা মালিককে দেখে তুলি কিছুটা চমকপ্রদ হলেও পরক্ষণেই ঠোঁট দুটো প্রসারিত হয়ে এলো। অন্তু হাওয়াই মিঠাইটা নেওয়ার ইশারা করতেই প্যাকেটটা এক প্রকার লুফে নিল তুলি। হাতে নিয়েই ফিক করে হেসে উঠল। তার হাসির সাথে তাল মিলিয়ে অন্তুও খানিকক্ষণ হেসে নিল। হাসি থামিয়ে বলে উঠল, বিষাক্ত যন্ত্রণাগুলোকে জমাতে নেই, পারলে গিলে ফেলো তুলি, রেহাই দাও নিজের মনকে, যন্ত্রণার পাহাড় বাড়াতে হবে। তুলির কি হয়েছিল সে জানে না, তবে দ্রুত গতিতে প্রশ্ন করেছিল। আপনি পারেন গিলে ফেলতে? তুলির প্রশ্নের প্রেক্ষিতে অন্তু নিজের চিরাচরিত হাসিটা উপহার দিয়েছিল, অবলীলায় প্রত্যুত্তর করেছিল। পারি বলেই তো এত হাসি খুশি থাকতে পারি। বাই দ্য ওয়ে, হাওয়াই মিঠাই চুপসে যাওয়ার আগে খেয়ে নিও। আদ্র ভালোই করেছে গায়ে হলুদ হাওয়ার মিঠাইয়ের আয়োজন করে, আমার পছন্দর একটা জিনিস। তুলি অতিশয় বিস্ময়ে জড়ীভূত হয়ে শুধু অন্তুর উত্তরটা ভেবেছিল কিছু সময়। তখনই কিছু একটা খেলে গেল তার মস্তিষ্কে। মন বলেছিল, একটা মানুষ যেমন কখনো পারফেক্ট হয় না, কোনো না কোনো দিক দিয়ে ত্রুটি থাকে, তেমনি সর্বদা হাসি খুশি থাকা মানুষগুলোরও মন কোনো না কোনো কিছুর শূন্যতায় ভোগে। ডাইনিং টেবিলের সামনে আসতেই তুলি সবাইকে দেখতে পেল। বিশাল বড় ডাইনিং টেবিল, হরেক রকমের খাবার সাজিয়ে রেখেছে ডাইনিং টেবিলে, কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু না করে আড্ডা দিচ্ছে, যা দেখে তুলি বুঝে গেল সবাই তার অপেক্ষায়। আর এই জম্পেশ আড্ডা জমিয়েছে অন্তু। কিন্তু এই আড্ডায় যেন কোনো খেয়াল নেই এক বান্দার। আদ্র চেয়ারে হেলান দিয়ে মোবাইল টিপছে। তুলিকে দেখে সবাই তাড়াতাড়ি বসতে বলল। চারদিকে চোখ বুলিয়ে তুলি একটা চেয়ারও খালি পেল না। হতভম্ব হয়ে গেল সে। তাকে খেতে ডাকলো, অথচ চেয়ার খালি নেই। ভীষণ অবাকও হলো সামনের চেয়ারে বসা এক সুন্দরী রমণীকে দেখে। এখানে এসেছে 3 দিন, মেয়েটাকে তো তুলি আগে দেখেনি। মুমতাহিনা খানমের অর্থাৎ আদ্রর ফুপি মেয়েটার পাশে বসে আছে। মোবাইল টিপতে ব্যস্ত মেয়েটাকে আরেকবার তীক্ষ্ণ নজরে দেখে নিল তুলি। বুঝতে পারল এই মেয়ে মুমতাহিনা খানমের মেয়ে রূপসা। নিমেষে হৃদয়পটে প্রচন্ড যন্ত্রণা অনুভব করল তুলি। পর মুহূর্তেই সেই যন্ত্রণা থেকে বেরিয়ে আসার প্রয়াস চেষ্টা চালালো, নিজের মনকে শুধালো। ডাক্তার সাহেব, আমার বর মানে শুধুই আমার চারপাশে কখনো মিথ্যের বেড়াজাল সৃষ্টি হলে ওনার ভালোবাসা চিরকাল সত্য থাকবে। তুলির বসার জায়গা না পেয়ে ইতস্তত অনুভব করতে লাগলো। পাশের চেয়ার থেকে ছোট্ট জারিফাকে নিজের কোলে নিয়ে নিল আদ্র। চেয়ারটা দেখিয়ে বসার জন্য ইশারা করলো তুলি। নম্র স্বরে বলল, এটা তো জারিফার চেয়ার, আমি না হয় পরে খেয়ে নিব। তোমার জন্যই চেয়ারটা, জারিফা আগেই খেয়ে নিয়েছে। আদ্রর গাম্ভীর্য স্বর কর্ণপাত হতেই তুলি তড়িৎ গতিতে 2 কদম এগিয়ে এসে চেয়ারে বসে পড়ল। রাদীপ সাহেবের দিকে চেয়ে বলল, আপনারা খাওয়া শুরু করলেন না কেন খালু? রাদীপ সাহেব ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে জবাব দিলেন, তোর জন্য অপেক্ষা করছিলাম প্রিন্সেস, ভাবছিলাম আজ সবাই একসাথে লাঞ্চ করি, আর কবে এমন একটা সুযোগ হবে কে জানে। রাদীপ সাহেবের কথায় মুমতাহিনা খানম তীর্যক নজর তাক করলো তুলির দিকে, যা তুলির চোখ এড়ায়নি। এই মহিলা যে তাকে একদমই সহ্য করতে পারছে না তা মহিলার মুখের হাবভাবে প্রকাশিত। অবশ্য এতে ওনার কোনো দোষ দেখতে পাচ্ছে না তুলি। একটা মানুষ কাকে পছন্দ করবে বা অপছন্দ করবে এটা সেই মানুষের ব্যক্তিগত ব্যাপার। নিজের শ্বশুরের মুখে প্রিন্সেস ডাকটা শুনে তুলির মনটা খুশিতে ভরে গেল। সবাই খেতে শুরু করে দিয়েছে। তুলি আর চোখে পাশের মানুষটার দিকে এক নজর চাইল। এই চাওয়া যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য। আর চোখে চাইতে গিয়ে ফেসে গেল আদ্রর নীলাভ চোখের মণিতে। তার দিকেই নিষ্পলক যে আদ্র। তুলির বুকটা দরফর করতে লাগলো। আদ্রর মুখটা কেমন শুকনো শুকনো ঠেকলো তুলির নিকট। আচ্ছা, উনি কি অসুস্থ? চোখের সাদা অংশটা লাল দেখাচ্ছে। তুলি পরখ করার জন্য আরেকবার তাকাতেই আদ্র বলে উঠল, খাবার খাওয়া শুরু করো, ঠান্ডা হয়ে যাবে তো। তুলির ইচ্ছে হলো জিজ্ঞেস করতে, আপনি কি অসুস্থ ডাক্তার সাহেব? কিন্তু এত মানুষের সামনে জড়তার সংকোচে দমে গেল। খাবার দেখে গা গুড়িয়ে আসলো তার।
টানা কয়েকদিন মাংস, মাছ, ডিম এসব ধরনের খাবার খেতে খেতে বিরক্ত সে। জ্বরে আক্রান্ত তুলির এ মুহূর্তে খাবারগুলোকে বিষ মনে হচ্ছে। কয়েক পল স্থির নয়নে চেয়ে রইল প্লেটের দিকে। হঠাৎ পাশ থেকে আদ্রকে উঠে দাঁড়াতে শঙ্কিত মনে মাথা তুলে তাকালো তুলি। আদ্র তুলির প্লেটটা সরিয়ে দিয়ে নরম স্বরে বলল, এসব খেতে হবে না, একটু অপেক্ষা করো। হতভম্ব তুলি মাথা নাড়িয়ে সায় দিল। গটগট পায়ে আদ্র ছুটে গেল কিচেনের দিকে। মিনিট 15 পর ফিরে এলো হাতে ভেজিটেবল স্যুপ ও পাস্তা নিয়ে। তুলির সামনে খাবারগুলো রেখে দ্রুত বেগে উপরে উঠে গেল। কিছু সেকেন্ডের ব্যবধানেই থার্মোমিটার নিয়ে এসে জারিফাকে ড্রয়িং রুমে পাঠিয়ে চেয়ার টেনে তুলির পাশে বসে পড়ল। সবকিছু এত দ্রুত দ্রুত হচ্ছে যার জন্য তুলি স্তম্ভিত হয়ে আদ্রর কাণ্ড অবলোকন করছে। দুই ঠোঁটের কিঞ্চিত দূরত্বে সৃষ্ট হওয়া ফাঁক দিয়ে আদ্র থার্মোমিটারটা তুলির মুখের ভেতর পুরে নিল। অকস্মাৎ এহেন কাণ্ডে বোকা বনে গেল তুলি। কপালে ভাঁজ ফেলে আদ্রর দিকে দৃষ্টি নিক্ষেপ করল। সাথে সাথে ভেসে এলো আদ্রর রাগান্বিত নিচু স্বর, স্টুপিড একটা, বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে বসে আছে অথচ বলার নাম নেই। কথাটা তুলি ব্যতীত অন্য কারো কর্ণগোচর হয়েছে কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে তুলির। তবে সবার দৃষ্টি যে ওদের দুজনের উপর নিবদ্ধ তা বেশ উপলব্ধি করতে পারছে। তুলির মা তো প্রশ্ন করেই বসল, কি হয়েছে আদ্র? জ্বর হয়েছে খালামণি। অন্তু খাবার খাওয়া বন্ধ করে হেসে বলে উঠল, বা দুজনেরই জ্বর, ভালোই হলো এবার, তাহলে মিলেছিল ওষুধ খা। আদ্র চোখ গরম করতেই অন্তু মুখে কুলুপ এঁটে ফেলল। আফসানা মেয়ের জন্য অস্থির হয়ে উঠে আসতে নিলে আদ্র আলতো স্বরে বলল, তুমি খাবার ফিনিশ করো খালামণি, আমি ওষুধ খাইয়ে দিব। আশা করি সুস্থ হয়ে উঠবেন উনি। এমনিতেই তুলির মন জুড়ে বিষাদের ছায়া নেমে এসেছে আদ্রের জ্বরের কথা শুনে। এখন আদ্রর রাগের বলা বাক্যটাও তার মনে আষাঢ়ে বর্ষণ নিয়ে এলো। জ্বর হয়েছে বলেনি, এটাও বুঝি তুলির অপরাধ। তুলি চুপচাপ স্যুপটা বহু কষ্টে খেতে লাগলো আদ্রর আদেশে। তুলির জন্য আদ্রর এত অস্থিরতা দেখে আগুনে ফুটন্ত লাভার ন্যায় জ্বলে উঠলেন মুমতাহিনা খানম। নিজের মেয়ের দিকে তাকালেন রাগান্বিত দৃষ্টি নিয়ে। অথচ রূপসা ভাবলেশহীন, যেন এসবের কিছুই পাত্তা দেওয়ার সময় তার নেই। জ্বরে বেহাল অবস্থা নিয়েই আদ্র তুলির প্রতি কেয়ার দেখে উচ্চস্বরে বলে উঠলেন, শুনলাম তুমি নাকি নিজের বাবার কথা শোনো না। আমার মেয়েকে বিয়ে করতে কি সমস্যা তোমার? বাবার খাও, কিন্তু তার কথা শুনতেই অপারগ। সোজা হয়ে বসলো আদ্র। তুলির হাতে ওষুধ দিয়ে পানি এগিয়ে দিল। নিজের আখি যুগল রাদীপ সাহেবের দিকে নিবদ্ধ করে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা আমি কি আপনার টাকায় খাই? একদমই না, তুমি তোমার ইনকাম করা টাকায় খাও এবং চলো। খেতে খেতে জবাব দিলেন রাদীপ সাহেব। মুমতাহিনা খানমের মুখটা চুপসে গেল সাথে সাথে। ওনার নিকট মনে হলো, যেমন ছেলে তেমন তার বাবা। যেমন বাপ তেমন ছেলে প্রচলিত বাক্যটা বুঝি আদ্র ও রাদীপ সাহেবের ক্ষেত্রে উল্টো হলো। টেবিলের সবাই মিটমিট করে হাসছে। মুমতাহিনা খানম তুলির দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, এই মেয়ের প্রতি তোমার এত দরদ কেন? খালাতো বোনের প্রতি এত দরদ ভালো ঠেকছে না আদ্র। ফুপু আম্মুকে বলেছে তুলি আমার খালাতো বোন, আমার জানা মতে তুলি আমার বউ। নির্লিপ্ত জবাব আদ্রর। আকস্মিক বজ্রপাতের আওয়াজে যেমন করে মানুষ কেঁপে ওঠে, ঠিক তেমনই কম্পনের মৃদু ছাপ দেখা দিয়েছিল ডাইনিং টেবিলে উপস্থিত থাকা সবার মাঝে। আদ্রের শান্তশিষ্ট নির্লিপ্ত জবাবে অবাক হওয়ার বদলে স্তম্ভিত সকলে। তুলি জড়তায় আড়ষ্ট হয়ে চেয়ার সেটে মাথা নিচু করে ফেলল। ক্রমশই হৃৎপিণ্ডের কম্পন বেড়ে চলেছে তার। আদ্রের মতিগতি সে একদম বোঝে না। এই ছেলে কখন কি করে কারোরই বোঝার সাধ্যি নেই। দুদিন আগেও অনাকাঙ্ক্ষিত বিয়ের পর সেটা গোপন রাখার কথা নিজেই ব্যক্ত করেছিল। এখন আবার নিজেই সেটা সবার সামনে প্রকাশ করেছে। তুলির কাছে মনে হচ্ছে আদ্রকে বুঝতে হলে আরো একবার জন্ম নিতে হবে, কিন্তু সেটা কখনো সম্ভব নয়। মানুষ একবারই পৃথিবীতে আসার সুযোগ পায়, মৃত্যু এক অনিবার্য সত্য।
হতে পারে এই মুহূর্তেই তুলির শ্বাস চিরতরে বন্ধ হয়ে যেতে পারে, অথবা বহু বছর আদ্রর হাতে হাত রেখে কাটিয়ে দিতে পারে। সূক্ষ্ম একটা শ্বাস ছাড়ল তুলি, মনে মনে আড়ালো। আপনার বুড়ো হওয়ার রূপ দেখার জন্য হলেও আমি বহু বছর বাঁচতে চাই আদ্র। মুমতাহিনা খানম থমথমে মুখ নিয়ে বসে আছেন। আদ্রের কথাটা শ্রবণ হতেই ওনার মাথাটা ব্যথায় ঝিমঝিমিয়ে উঠল। এই বুঝি মাথার চুল ভেদ করে মস্তিষ্ক হতে গরম ধোঁয়া বের হবে। রূপসা, আমরিন, নিবিড়, পায়েল, অন্তু সবার চোখ প্রায় কোটর থেকে বেরিয়ে আসার অবস্থা। আদ্র তুলিকে পছন্দ করে এটা সবাই আন্দাজ করতে পেরেছিল, তাই বলে বিয়ে? এটা যেন অবিশ্বাস্য। কথাটা সবার কাছে এমন ঠেকছে যেন আম গাছে জাম ধরেছে। তবুও বিশ্বাস করিতে হইবে, কেননা আদ্র মিথ্যা বলার ছেলে না। সে যা বলবে একদম ক্লিয়ার কাট স্টাইলে, এক কথায় স্পষ্টভাষী। কারো ভালো না লাগলেও তাতে তার কিছু যায় আসে না। সুতরাং কথাটা অবিশ্বাস্য হলেও বিশ্বাসযোগ্য। অতিশয় বিস্ময়ে নিজেদের আটকে রাখা শ্বাসকে মুক্ত করে রিল্যাক্স হয়ে চেয়ারে গা হেলিয়ে বসে পড়ল সবাই। শান্ত হতে পারল না একজন। মুমতাহিনা খানম তেজি কণ্ঠে আদ্রকে উদ্দেশ্য করে বলে উঠলেন,